আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি রাকিব হাসান, ঢাকা মেডিকেল কলেজ থেকে আছি তোমাদের সাথে। আমরা আজকে জীববিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়টা এতটা ডিটেলস, এতটা ক্লারিটি নিয়ে শিখব যাতে আমার একাডেমিকটা হয়, মেডিকেল অ্যাডমিশনেও যে কোনো প্রশ্ন আসলে আমি খুব সহজে উত্তর দিতে পারি। এর পাশাপাশি আমাদের পড়ার স্টাইলে আমরা এমনভাবে নোট করব যেন পরীক্ষার আগে একবার রিভিশন দিলেই হয়। এখানে আমরা সিকিউর উত্তরগুলোও যেমন ক্লিয়ার হবে, এমসিকিউগুলোও খুব সুন্দর করে ক্লিয়ার হবে। মেডিকেল অ্যাডমিশনে কোন কোন লাইন আসবে, কিভাবে আসবে সেগুলো তো থাকবেই, পাশাপাশি যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা প্র্যাকটিস করে যাব। সো এক ক্লাসের মধ্যেই কিন্তু তোমার অনেকগুলো স্টেজ ফুলফিল হচ্ছে। তোমার ভালোভাবে কন্টেন্টগুলো ক্লিয়ার হচ্ছে, তুমি কনসেপ্টগুলোও বুঝতে পারছো, তুমি কি পড়তে হবে সেটা বুঝতে পারছো, তুমি এলোমেলো অগোছালো তথ্যগুলো গুছিয়ে নিতে পারছো, তুমি কিভাবে প্রশ্ন আসবে সেগুলো প্র্যাকটিস করতে পারছো। এবং এভাবে যদি তুমি কন্টিনিউ করতে পারো সবগুলো ক্লাস, তাহলে নিশ্চিতভাবে মেডিকেল অ্যাডমিশন তোমাকে আটকাইতে পারবে না, এটা ভাইয়া বলে রাখতে পারি। সো আমরা প্রথম অধ্যায়টা কেন টার্গেট করছি, এটা হচ্ছে বেসিক। এই অধ্যায়টা আমরা যত সময় পারি তত সময় নিয়ে পড়বো। এক সপ্তাহে অন্তত 7 দুগুণে 14 ঘন্টা, 15 ঘন্টা হলেও এটা পড়বো। এখানের যে শব্দগুলো মাইটোকন্ড্রিয়া সেটা তোমার নানা জায়গায় লাগবে, এখানে যে রাইবোজোম সেটা তোমার সবখানে লাগবে, এখানে নিউক্লিয়াসের কনসেপ্ট তোমার সব জায়গায় হেল্প করবে, এখানে ডিএনএ আরএনএ এর কনসেপ্ট তোমাকে সব জায়গায় হেল্প করবে। অর্থাৎ এইটা হচ্ছে এতটা বেসিক বিল্ডিং যে এইটা যদি তুমি ভালোভাবে শিখো, অন্যান্য ক্লাসগুলো তোমার রিলেট করা সহজ হবে। এই অধ্যায় যদি তোমার 7 দিন লাগে, অন্য অধ্যায় তোমার মাত্র 3 দিন লাগবে যদি তুমি বুঝতে পারো। প্রথমে আমরা চলে যাচ্ছি কোষ নিয়ে। কোষ নিয়ে গল্পগুলো তোমরা জানো। বিজ্ঞানী রবার্ট হুক ভাবলেন যে কি করা যায়। তো তিনি পর্যবেক্ষণ করলেন একটা শুকনো কোষ, অর্থাৎ কোষ না, কোষ প্রাচীর, মাঝখানে ফাঁকা। যদি তুমি কোষকে দেখো মাঝখানে ফাঁকা, তাহলে তুমি কি দেখতে পাবা? চারপাশে সেল দেখতে পাবা। এটা দেখতে কীরকম হবে? একটা কুঠুরির মতো হবে, খুবই স্বাভাবিক। এটা দেখতে একটা কুঠুরির মতো হবে জাস্ট। আমরা জানি সাধারণ কোষগুলো এরকম থাকে। সো ধরো এটা একটা কোষ, আর তো উনি যেটা দেখলেন সেটা ধরো মাঝখানে ফাঁকা, কিছু নেই। এখানে মাঝখানে নানা উপাদান আছে। জীবন্ত কোষ উনি দেখেননি, তাই না? তাহলে উনি পর্যবেক্ষণ করেছেন মৃত কোষ। সো যখন তুমি এরকম দেখো, এগুলো সন্ন্যাসীরা যে এরকম থাকে বিভিন্ন ইয়েতে, সেলগুলো এরকম একটা কুঠুরি বিভিন্ন বড় 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 জায়গাগুলোতে, তাই না? সেগুলোর মতো দেখতে লাগে, বিভিন্ন ছোট ছোট কক্ষের মতো দেখতে লাগে। সো এগুলোকে বলা হয় সেল। সেই থেকে আমরা সেল পাই। তোমরা জানো সেল হচ্ছে আমাদের কোষের ইংরেজি শব্দ। তাহলে সেল নামকরণ করেন কে? বিজ্ঞানী রবার্ট হুক। সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে? বিজ্ঞানী রবার্ট হুক। এই কথাটা আমরা বলবো। তবে জীবিত কোষ তখন কিন্তু আমরা অন্য নাম চলে আসবে, সেটা আসতেছে। তাহলে 1665 সালে, এটা মাঝে মাঝে জিজ্ঞাসা করে, তো তোমরা এটা জেনো, 1665 সালে উনি এই সেল আবিষ্কার করেন, তাই না? তারপরে ইনি এটা প্রকাশ করেন ছোট্ট একটা নামে। নামটা কি দেখো? সেল বা কোষ, আমরা বলতে পারি এটা অনেক ছোট, এটার নাম হবে মাইক্রো। কি হবে? মাইক্রো। মাইক্রো মানে হলো ছোট। তো মাইক্রোগ্রাফিয়াতে ওনার বইয়ের নাম, সেটাতে তিনি এটা লেখেন। কি নামে লেখেন? মাইক্রোগ্রাফিয়া নামক বই। এই হচ্ছে আমাদের মাইক্রোগ্রাফিয়া নামক বই। চিত্র দেখে আমাদের মনে আরেকটু বেশি থাকবে। তাহলে তোমরা রবার্ট হুককে দেখেছো এবং তার কি দেখেছো? মাইক্রোগ্রাফিয়া বই দেখেছো। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। কত সালে? 1665 সালে। এবং এটা বলেছি আমরা যে এজন্য তাকে কি বলা হয়? কোষবিদ্যার জনক বলা হয়। তিনি আসলে কি দেখেন? কোষ প্রাচীর। তিনি আসলে কি পর্যবেক্ষণ করেন? কোষ প্রাচীর। বাট তারপরেও আমরা তাকে কোষবিদ্যার জনক বলবো, এটা যেন আমাদের মাথায় থাকে। বা সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন, এটা নিয়ে আমরা তার কথাটা বলবো। আমাদের প্রথম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ব্রেনটা খুব রিল্যাক্সে পড়াশোনা করতে হবে, খুব রিল্যাক্সে, ঠান্ডা মাথায়, বুঝে শুনে কি নিচ্ছ সেটা। কেননা এখন তোমার বেসিক বিল্ডিংয়ের সময়, এখন তোমার বোঝার সময়, এখন তোমার পর্যবেক্ষণ করার সময়, প্র্যাকটিস করার সময়, রিভিশন দেওয়ার সময়, বারবার পড়ার সময়। যখন তুমি এইটা পারবা না পরীক্ষার আগে, তখন তোমার এত টাইম থাকবে না এগুলো দেখার, শোনার। এবং তখন এখন যদি তুমি ভালোভাবে না পড়ো, তখন তুমি ভালো করতে পারবা না। মেডিকেল ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসের দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে আমরা শর্ট সিলেবাস, পরীক্ষার আগে আন্দোলন, এই ধরনের শর্টকাট যে পথ, এগুলো থেকে বের হয়ে আসবো। টিচাররা আমাদের প্রতি সহানুভূতিশীল থাকবে, আমাদের একটু বেশি নাম্বার দিয়ে দিবে, অটো পাস করাই দিবে, এই চিন্তাগুলো থেকে বের হয়ে আসতে হবে।
আমাদের এখন প্রতিযোগিতাপূর্ণ সলিড প্রিপারেশন নিয়ে নিজ যোগ্যতায় একদম আরও কঠিন ভর্তি পরীক্ষায়, আরও মেডিকেল ভর্তি পরীক্ষা দিন দিন আরও কঠিন হবে, সেগুলোর মধ্যে দিয়ে উতরে যাইতে হবে। সেই জন্য যথাযথ প্রিপারেশনের কোনো বিকল্প নাই। এবার আসো দ্বিতীয়, অ্যান্টনি বন লিউয়েনহুক। তাহলে অ্যান্টনি বন লিউয়েনহুক আর রবার্ট হুকের মধ্যে নামের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আর একটু দ্বিতীয়বার পড়ো। তাহলে অ্যান্টনি বন লিউয়েনহুক দেখতে পেয়েছো? উনি সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে রবার্ট হুক মৃত কোষ, এবং মৃত কোষটা উনি লিখে যান মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে, অর্থাৎ কোষ নিয়ে তার পর্যবেক্ষণ, এবং নাম দেন সেল। সেল নামকরণ কিন্তু রবার্ট হুকই করেন, এবং ওনাকে আমরা কোষবিদ্যার জনক বলছি। আর অ্যান্টনি বন লিউয়েনহুক প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। জাস্ট এই ইনফরমেশনটা তোমাকে জানতে হবে, এর বাড়তি তোমার দরকার নেই। এবার আসো, আমরা তো এই দুইটার মধ্যে কনফিউশন হয়ে যায়, যেটা আমাদের মেডিকেল অ্যাডমিশনে ধরবে। ভাইয়া তোমাদের বলেছি যে কোষবিদ্যার জনক রবার্ট হুক, মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে আধুনিক কোষবিদ্যার জনককে, তখন আমাদের শিক্ষার্থীরা আবেগে রবার্ট হুক দিয়ে ফেলে। কেন? কারণ ভাইয়ের ক্লাসের অর্ধেক করেছে, অর্ধেক করেনি, মেসেঞ্জারে চ্যাট করেছে, গ্রুপে রিল দেখেছে, ফেসবুক স্ক্রল করেছে, বান্ধবীর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে ক্লাস করেছে, কিংবা গল্প করতে করতে ক্লাস করেছে, অথবা ক্লাসে মনোযোগ দেয়নি। তো তখন কি হয়, পরীক্ষায় আসলে তখন মনে করে যে ভাই এত পড়ে গেলাম, এত করে গেলাম, 90টা দাগায় গেলাম, কেন রেজাল্টটা ভালো আসলো না? কারণ ওই যে মনোযোগ দেয়নি। মূল কথা হলো রবার্ট হুক হচ্ছেন কোষবিদ্যার জনক, কিন্তু আধুনিক কোষবিদ্যার জনক, আধুনিক কোষের কার্যক্রম সহ বিভিন্ন মতবাদ নিয়ে আমরা একটু পরে পড়ব, মতবাদ দিয়ে আধুনিক কোষবিদ্যার জনক আমরা বলবি কার্ল ফ্রিটজ সোয়ানসনকে। তাহলে কার্ল ফ্রিটজ সোয়ানসন হচ্ছেন আধুনিক কোষবিদ্যার জনক। আমরা বলতে পারি যে উনি আধুনিক সময়ে সবচেয়ে বেশি কাজ করেছেন কোষ নিয়ে, বা এইটার রেভলিউশন ঘটিয়ে গিয়েছেন, কিন্তু প্রথম কিন্তু দেখেছেন রবার্ট হুকে। তাহলে এইটা হচ্ছে কোষবিদ্যার জনক, উনি হচ্ছেন আধুনিক কোষবিদ্যার জনক। এখন কি আর তোমার কোনোদিন ভুল হবে? ভুল হওয়ার কোনো চান্স নেই, কারণ তুমি ক্লারিটি নিয়ে পড়েছো, বুঝে বুঝে পড়েছো, দেখে দেখে পড়েছো, তোমার ভুল হওয়ার কোনো চান্স নেই। এটা তোমরা নিয়ে নেবা। এবার হচ্ছে কোষের বিভিন্ন কি আছে, মতবাদ আছে। কোষের বিভিন্ন মতবাদ আছে, অর্থাৎ সংজ্ঞা আছে। সবচেয়ে ভালো সংজ্ঞাটা আমরা যদি এটা দেখতে চাই, কোষ হলো জীবের মৌলিক, গঠনগত ও কার্যগত একক। কোষ হলো জীবের মৌলিক, গঠনগত, কার্যগত। তোমাদের এটা তো সর্বপ্রথম যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, বা তোমার কলেজে যদি পরীক্ষা আসে কোষ কি, এটা কি অবাক হওয়ার কোনো জিনিস আছে? না, এটাই তো আসবে। সো কোষ কি, সহজ করে বলতে গেলে কোষ হলো জীবের মৌলিক, গঠনগত একক, কার্যগত একক। কোষ জীবের শারীরবৃত্তিক একক, কোষ জীবের গাঠনিক একক, কোষ জীবের মৌলিক একক। বুঝতে পেরেছো? সো এইটা হচ্ছে আমাদের সংজ্ঞা হিসেবে আমাদেরকে নিতে হবে। এবার হচ্ছে কোষের আকার। কোষের আকার নানা রকম হতে পারে, নানা রকম। দৃশ্যমান চোখে দেখা বড় কোষ, কিংবা চোখে না দেখা অনুবীক্ষণ যন্ত্র দেখা ছোট কোষ, এরকম হতে পারে। তো আমাদেরকে কি জানতে হয়? সব কিছু। মেডিকেল তোমার কাছে কি জানতে চায়? সবচেয়ে বড়কে, সবচেয়ে ছোটকে। মেডিকেল কি জানতে চায়? একমাত্রকে, শ্রেষ্ঠতমকে, প্রধানতমকে। সবসময় তোমরা যখন জিকে পড়বা, এর পাশাপাশি জিকেও পড়াবো ভাইয়া, সো জিকে পড়ে নিবা। সেখানে যে প্রধানতমকে, শ্রেষ্ঠতমকে, একমাত্রকে, এগুলোই তো তোমার কাছে অ্যাটেনশন পাবে। এগুলোই, যেটাই অ্যাটেনশন গ্র্যাব করে সেটাই তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য উপযুক্ত বেশি। সো এরকম যে কোষের আকারে আমরা বড় ছোট এগুলো আমাদের মাথায় বেশি ঢুকাইতে হবে, মাঝখানের কি আছে সেটা জানার একদমই দরকার নেই। প্রথমে আছে সর্বাপেক্ষা বড় কোষ। সর্বাপেক্ষা বড় কোষের মধ্যে সবচেয়ে বড় আকৃতির দিক থেকে হবে উট পাখির ডিম, একদম বিশাল বড় কোষ। ঠিক আছে, উট পাখির ডিম, এত বড় বড় এক একটা ডিম। তাহলে উট পাখির ডিম, ডিম কিন্তু এক একটা সিঙ্গেল কোষ, এটা তোমরা জানো। তাহলে ডিম একটা সিঙ্গেল কোষ, তো সেই হিসেবে উট পাখি যেহেতু বড়, ডিমও অনেক বড়, উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। আশা করি প্রথমটা বুঝাইতে পারলাম। উট পাখির ডিম এককভাবে সবচেয়ে বড় কোষ। উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের মধ্যে এক কোষের মধ্যে অ্যাসিটোবুলারিয়া এবং বহুকোষের মধ্যে র্যামি। এগুলো স্পেশাল ইনফরমেশন, চাইলে শিখতে পারো, না চাইলেও মানে না পারলেও এসেই যাবে এমন বলা উচিত না। তারপরও একবার রিডিং পড়ে যারা ডিএমসিতে চান্স পেতে চাও তারা প্রত্যেকটা লাইন পড়বা, যতগুলো লাইন বইয়ে আছে সবগুলো লাইন পড়বা, যা আছে সব কিছু পড়বা। আর এক্সট্রা ইনফো হিসেবে ভাইয়ার এগুলো পড়বা, এবং মনে রাখবে ভাইয়া যা বলি, আবারও বলছি, মেডিকেলে চান্স পাইতে হলে তোমাকে
কোনো বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, তোমার মেডিকেল ভাইয়ার ক্লাস করা দরকার, সেটা বোঝা দরকার এবং কি কি মনে রাখতে হবে শুধু সেটা জানা দরকার। বুঝতে পেরেছো? তো সেই জন্য পড়বা সব, মনে রাখবা ভাইয়া যা বলি। তাহলে এককোষী আর বহুকোষী একবার পড়লে তোমার হয়ে যাবে। এটা লাগবে। সর্বাপেক্ষা ছোট কোষ হচ্ছে পিপিএলও, মাইকোপ্লাজমা। এটা লাগবে তোমাদের জন্য, তোমরা শুধু এই মাইকোপ্লাজমা শব্দটা মনে রাখবা। তাহলে সর্বাপেক্ষা ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। কি? মাইকোপ্লাজমা। এটা তোমাদের কাজে লাগবে। এবার হচ্ছে মানব দেহে সর্বাপেক্ষা বড় কোষ লম্বার দিক থেকে নিউরন। তোমরা জানো নিউরন, মোটর নিউরনগুলো অনেক বড় হয়, 1.37, আমাদের দৈর্ঘ্যের প্রায় পুরোটুকু। আমরা যখন তোমাদেরকে পেরিফেরাল এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়িয়েছি তখন আমরা বলেছি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেন্সরি এবং মোটর নিউরন আসে। তো সেন্সরি নিউরনগুলো উদ্দীপনা নেয়, মোটর নিউরনগুলো কাজ করে। এই মোটর নিউরন অনেক বড় হতে পারে, 1 মিটারের উপরে, 1.37 বইয়ে লেখা আছে। অনেক বড় হতে পারে, যেটা মানুষের প্রায় দেহের দৈর্ঘ্যের সমান। হ্যাঁ, এত বড় হতে পারে। সো এটা হচ্ছে লম্বার দিক থেকে নিউরন, এগুলো মানব দেহের। তাহলে সর্বাপেক্ষা বড় কোষ। আয়তনের দিক থেকে এটা কি? উট পাখির ডিম, এটা হচ্ছে আয়তনে। আর এটা আর মানব দেহের সবচেয়ে বড় আয়তনের দিক থেকে হচ্ছে ডিম্বাণু মেয়েদের ক্ষেত্রে। এবার আসো মানব দেহে লম্বার দিক থেকে সবচেয়ে ছোট কোষ হচ্ছে শুক্রাণু, খুবই ছোট। আর আয়তন হচ্ছে অনুচক্রিকা। তোমরা অনুচক্রিকার নামটা মনে রাখবা যে মানব দেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে? আর লম্বার দিক থেকে শুক্রাণু লাগবে না, ওইটা তোমাদের এই অনুচক্রিকা বেশি ইম্পর্টেন্ট ইচ্ছে। আর এটা তো বললামই, নিউরন, ডিম্বাণু, এটা মনে রাখতে হবে। আর সর্বাপেক্ষা বড় কোষ, সর্বাপেক্ষা ছোট কোষের মধ্যে উট পাখির ডিম, মাইকোপ্লাজমা, এই কথাটা মনে রাখতে হবে। শেষ। তাহলে আমাদের কোষের আয়তন নিয়ে কথাবার্তাগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন যখন তুমি এটা পড়ছো আমাদের একটা সমস্যা হয় না যে ভাই আমরা এক পৃষ্ঠা পড়ি তারপরে ভুলে যাই, এক পৃষ্ঠা পড়ি তারপরে ভুলে যাই, কেননা বইয়ে তো আছে র্যান্ডম দেওয়া। বইয়ে যেটা দেওয়া আছে তুমি সেটা একবার পড়ার পর ভাইয়ের মতো এরকম একটা নোট বানাবা যে সর্বাপেক্ষা বড় কোষ, সর্বাপেক্ষা ছোট কোষ কি। তুমি যদি এটা মুখস্থ লিখতে পারো তাহলে বুঝবে যে তোমার হচ্ছে। যদি তুমি এটা মুখস্থ না লিখতে পারো, তুমি দেখবে যে ভুলে যাচ্ছ, তখন তুমি বুঝবা যে না আমি মনোযোগ দিই নাই, আমার আবারও পড়তে হবে, আবারও পড়তে হবে। তখন তুমি আবার বইয়ে ব্যাক করে আবার পড়ো। প্রথম 1 মাস 2 মাস 3 মাস একটু সময় নিয়ে পড়তে হবে, একটু ধৈর্য নিয়ে পড়তে হবে, ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থাকতে হবে। এটা সময় দিলে পরবর্তীতে দেখবা যে অল্প সময়ের মধ্যে তোমার সিলেবাসটা আগায় যাচ্ছে। তোমার ব্রেইন যখন ফাংশনাল হয়ে যাবে, ব্রেইন যখন বেসিকটা ধরে ফেলবে, এরপরে আর সময় লাগবে না একদমই। তাহলে আমরা এই ইয়েগুলো এমসিকিউগুলো ক্লিয়ার করে ফেললাম। আশা করি আমরা এখন মোটামুটি আমাদের সবগুলো হয়ে গেল। কোষের আকৃতির ব্যাপারে আমরা এতক্ষণ ধরে যা বলেছি, বা তোমরা যেভাবে কোষ দেখো, একটা আদর্শ কোষ তোমাদের বইয়ের চিত্রে আমরা দেখাবো, কিন্তু ওই আদর্শ কোষই কোষের জন্য যথেষ্ট নয়। কোষে বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন স্থানে কোষের বিভিন্ন নাম আছে। আমাদের শরীরের ভিতরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, তাই না? তাহলে এর মধ্যে কি আমরা জানি? রক্তকোষ, এগুলো রক্তনালীতে থাকে। আমরা এগুলো মুখস্থ করে ফেলবো, এগুলো আমাদের কাজে লাগবে বিভিন্ন জায়গার ক্ষেত্রে। তাহলে রক্ত নালীতে থাকে রক্তকোষ। তেমনিভাবে আমাদের সাদা রক্তকোষ, হোয়াইট ব্লাড সেল, এটার একটা রূপ আছে যেমন মনোসাইট। মনোসাইট থেকে ম্যাক্রোফেজ হয়। এগুলো ভাইয়া এই যে এখন কনসেপ্ট পড়ে গেলে আস্তে আস্তে এগুলো বিভিন্ন অধ্যায়ে আসবে, যেমন 10ম অধ্যায়ে এগুলো নিয়ে কথা থাকবে বেশি। তাহলে এটা ম্যাক্রোফেজ হয়, সেগুলো টিস্যুতে যেতে পারে বিভিন্ন স্থানে। তাহলে এগুলোও তো হতে পারে, তাই না? সাদা রক্তকোষ এগুলো হতে পারে। তারপরে লিম্ফোসাইট থাকে লসিকাতে, তাহলে এগুলোও রক্তকোষ বা হোয়াইট ব্লাড সেল আমরা যেটা বলি WBC। নিউরন কোথায় থাকে আমরা জানি? মস্তিষ্কে। আমাদের মস্তিষ্কে নিউরন থাকে। আমি বলবো মেরুদণ্ডে কোথায় থাকে? আবার সুষুম্না কাণ্ডের ওই জায়গাগুলো। তাহলে মেরুদণ্ডের মাঝ বরাবর সুষুম্না কাণ্ড যায় না, সেখানেও তাহলে আমরা নিউরন পাবো, তাই না? এছাড়াও নিউরন আমাদের শরীরের সারা জায়গাতেই তো ছড়ানো আছে। প্রান্তীয় স্নায়ু তো নিউরন, আর কেন্দ্রীয় স্নায়ু, শুধু যে মস্তিষ্কের মধ্যে নিউরন আছে ব্যাপারটা তো এমন না। নিউরনই তো আমাদের স্নায়ুতন্তুর স্নায়ু যে সংকেতগুলো, আমাদের যে ব্যথা, আমাদের যে অনুভূতি, আমাদের যে সিগন্যালগুলো, সেগুলো তো ওই নাই। তো সেই হিসেবে তো আমাদের শরীরের নানা স্থানেই, নানা প্রান্তে এগুলোতে যেমন হচ্ছে নার্ভ এন্ডিং আছে, তাই না? এগুলো তো নিউরন দিন শেষে। তো বোঝানোর জন্য বলছি, এটা মস্তিষ্ক মেরুদণ্ডের উদাহরণ দিলাম। এপিথেলিয়াল কোষ নামে এগুলো বিভিন্ন লেভেলে লাগে তোমাদেরকে বেসিকে। শরীরের উপরে থেকে শুরু করে শরীরের সব কিছু লেয়ারের তো উপরের স্তর আছে। একটা নালীরও তো কাটলে একটা উপরের স্তর আছে, মধ্যস্তর আছে, ভিতরের স্তর আছে, নাকি? শরীরের সব কিছু তুমি যখন মুখমণ্ডল খুঁড়তেছ, এটাও তো একটা ওপেনিং। সো যেই জায়গাগুলো এরকম ওপেনিং সারফেস, এগুলোই এপিথেলিয়াম দিয়ে গঠিত, অর্থাৎ এগুলো এপিথেলিয়াল লেয়ার।
ওগুলোতে এপিথেলিয়াল কোষ থাকে, নানা ধরনের কলামনাল, স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড, ক্যারাটিনাইজড ইত্যাদি। সেগুলো আমরা পরে জানবো, আমাদের অত লেভেল দরকার নেই। তাহলে যেমন ত্বকে, আমাদের শ্বাসনালীতে স্পেশাল ধরনের, আমাদের মূত্র নালীতে ট্রানজিশনাল আমরা যেমন পড়ি, তাই না? এবার আসো মাংসপেশিতে থাকে, মাংসপেশি এগুলো কি আমাদের যে সাধারণ কোষ সেরকম না, পেশি কোষগুলো একদমই ভিন্ন, এরকম লম্বা লম্বা, তোমরা জানো এই যে মাসেল সেলগুলো এরকম হয়, তাই না? এগুলো ভিন্ন, একটু জেনে রাখবা। কোলেনকাইমা উদ্ভিদের তরুণ অংশের স্ক্লেরেনকাইমা, এরপর হচ্ছে জাইলেম কোষ, ফ্লোয়েম কোষ, এগুলো কোষের জন্য ভিন্ন ভিন্ন, আমরা জানি এগুলো বিভিন্ন উদ্ভিদের কাণ্ডে এগুলো পরিবহন টিস্যু গঠন করে, এটা জানলেই হবে। স্টেম সেল নিয়ে বলবো আমরা সামনে। গ্লিয়াল সেল আছে মস্তিষ্কের, নিউরনের বাইরের সেলগুলোকে বলা হয় গ্লিয়াল সেল, যেমন অ্যাস্ট্রোসাইট, এপেন্ডাইমা, তাই না, অলিগোডেন্ড্রোসাইট। পৃষ্ঠীয় কোষ আছে, তারপরে হচ্ছে পিটকোটেল বা প্যারাইটাল কোষ আছে, যেমন পাকস্থলীতে গেলে আমরা পড়বো প্যারাইটাল কোষ, গ্যাস্ট্রিক কোষ, আমরা পোডোসাইট পড়বো, নানা রকম। নেফ্রন আছে কিডনিতে, আমরা সেগুলোর কথা বলি। তাহলে শরীরের বিভিন্ন জায়গায় আমরা অ্যালভিওলার কোষ পড়ি, তাই না? তাহলে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে বিভিন্ন রকমের কোষ আছে, এবং এরা দেখতে কেউই একরকম না, বুঝতে পেরেছো? এগুলো আলাদা আলাদা টিস্যু, আলাদা আলাদা অংশ, সেই জন্য এগুলো ভিন্ন 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 ভিন্ন। সো একবার জেনে রাখবা যে কোথায় কোন কোষ পাওয়া যায়, যদি এটা আমরা অধ্যায়ে জানতে 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 আস্তে আস্তে নিশ্চিতভাবে শিখে যাব। এবার আসো কোষ তত্ত্ব। কোষ তত্ত্বে তিনজন বিজ্ঞানীর নাম তোমরা পড়বা, একটা হচ্ছে স্লেইডেন, থিওডোর সোয়ান, ঠিক আছে? এখন তারা কি বলেন দেখো, তারা কোষতত্ত্ব সম্পর্কে, কোষতত্ত্ব বলতে আমরা কি বুঝাই, যে কোষ কি কি নিয়ম মানে, কোষ সম্পর্কে কথা, সেটা কি? কোষ হলো অবশ্যই জীবন্ত সত্তার গাঠনিক একক, কোষ হলো জীবন্ত, কোষ হলো জীবন্ত, কোষ জীবন্ত সত্তার গাঠনিক একক, এটা কিন্তু প্রথম কথা আমাদের জন্য। শারীরবৃত্তীয় একক, সাংগঠনিক একক, এভরিথিং। কোষ হলো জীবনের মৌলিক একক এবং বংশগতির একক। তাহলে আমরা মোটামুটি এমনি জেনে রাখলাম, তাহলে আমাদের হবে। তাহলে কি পেলাম আমরা? গাঠনিক একক, শারীরবৃত্তীয় একক, সাংগঠনিক একক, আর মৌলিক একক, বংশগতির একক। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে সর্বপ্রকার জীবই একাধিক কোষ দ্বারা গঠিত, এবং পূর্বসৃষ্ট কোষ থেকে শুধুমাত্র নতুন কোষের সৃষ্টি হয়। কোষ কখনো নির্জীব বস্তু থেকে সৃষ্টি হয় না, পূর্বসৃষ্ট একটা কোষ থেকে কোষের সৃষ্টি হয় কোষ বিভাজনের মাধ্যমে, কোষ থেকে কোষের সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি কোষ জীবের গাঠনিক, সাংগঠনিক, শারীরবৃত্তীয় একক, এবং কোষই হচ্ছে আমাদের যে বংশগতির তার হচ্ছে মূল একক, মৌলিক একক তো অবশ্যই। আর এই লাইনটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হলো সর্বপ্রকার জীবই কোষ দ্বারা গঠিত, সেটা এককোষী হোক বহুকোষী হোক, কোষ দ্বারা গঠিত, এবং কোষ সবসময় নতুন কোষ থেকে সৃষ্টি হয়, ঠিক আছে? এটা মাথায় রাখো। তাহলে একটা কোষ থেকে আরেকটা কোষের জন্ম হয়, পূর্বসৃষ্ট কোষ থেকে নতুন সৃষ্ট কোষের জন্ম। এই তত্ত্বটা বোঝা এই জন্য গুরুত্বপূর্ণ, আমরা এটা বুঝতে পারি এই তত্ত্ব থেকে যে জীবিত বস্তু থেকে সাধারণত জীবিত বস্তু সৃষ্টি হয়, তাহলে কোষ থেকেই কোষ সৃষ্টি হয়, মৃত থেকে সাধারণত জীবের উৎপন্ন হয় না, তাই না? ওকে, তাহলে আমাদের জানা লাগবে জাস্ট কে প্রধান করেন, আর জাস্ট লাইনগুলো 1 2 3 লাইন, খুবই সহজ, একবার পড়ে নিলে আমাদের জন্য যথেষ্ট। এবার আসো কোষের শ্রেণীবিভাগ, কোষের প্রকারভেদ। তাহলে কোষকে আমরা নানা ভাগে ভাগ করতে পারি, এবং তোমরা এগুলো মিস করে ফেলো। উপরে কি ভাগে ভাগ করি সেটা তোমাকে জানতে হবে, তাহলে তুমি রিলেট করতে পারবা যে এই ভাগটা কার সাথে কানেক্টেড, কোনটা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, কোনটা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, কোনটা বিভাজনের ভিত্তিতে, তোমার এগুলো ক্লিয়ার হবে। তাহলে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আছে আমাদের 2 প্রকার, অর্থাৎ কি ধরনের কাজ করে? দেহকোষ, জনন কোষ। দেহকোষ আমাদের শরীরের গঠন, ক্ষয়পূরণ এবং অন্যান্য অংশের গঠন করে, মানে আমাদের মেইন কোষ হচ্ছে দেহকোষ। জনন কোষের কাজ তাহলে জনন কাজ করা। তাহলে যারা জনন কাজ করে, এটা তো শারীরবৃত্তীয় কাজের 2টাই পার্থক্য, একটা হচ্ছে রেগুলার যারা করে সেগুলো হচ্ছে আমাদের দেহকোষ, আর যারা জনন কোষ বা এদের নাম হবে গ্যামিট, এটা মাথায় রাখবা, গ্যামিট। তাহলে এরা হচ্ছে বিশেষায়িত কোষ, যেগুলো আমরা জানি হ্যাপ্লয়েড কোষও বলতে পারো। এগুলো আমাদের কি কাজে সাহায্য করে? আমাদের জনন কাজে সাহায্য করে। তাহলে আমরা যদি সামারি করি, আমরা দেখতে পাই শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা পাচ্ছি
দেহকোষ যেমন উদ্ভিদ কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা, অর্থাৎ এই দুইটা নাম বাদে তোমাদেরকে যতগুলো নামই বলবে আমরা এগুলো দেহকোষের মধ্যে ফেলবো। সো কনফিউশনে পড়ার কোনো কারণ নাই, বুঝতে পেরেছো? ডিম্বাণু এবং শুক্রাণু বাদে যাই বলবে আমরা সেগুলো দেহকোষের মধ্যে ফেলবো। আর বাকিগুলো হচ্ছে জননকোষ, শুক্রাণু এবং ডিম্বাণু, স্পাম এবং ওভাম। এটা তো আমরা সবাই জানি। অন্যদিকে আছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ পড়ে আদি আর প্রকৃত কোষকে পার্থক্য করতে। তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা কার কত বেশি উন্নত। একটা উন্নত নিউক্লিয়াস আমরা কীভাবে বলবো? কোনো কিছু উন্নত হইতে হলে আমরা বুঝতে পারি তার প্রোটেকশান আছে, অর্থাৎ চারপাশে পর্দা থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তার ভিতরে কমপ্লেক্সটা গঠনটা বেশি জটিল হইতে হবে। যেমন ধরো স্পেশাল প্রোটিন থাকলো, হিস্টোন প্রোটিন, তার যেমন রাইবোজের ক্ষেত্রে আমরা বলি যে রাইবোজ 70S এবং 80S, এর মধ্যে 80S হওয়া হচ্ছে উন্নত। সো কিছু কিছু কথা এগুলোকে উন্নত বোঝাবে। তাহলে আমরা বুঝতে পারছি প্রথমত হলো তার স্ট্রাকচারে তার একটা পর্দা থাকতো, মেমব্রেন। যদি আবরণী যুক্ত হয় তাহলে আমরা সেটাকে উন্নত বলবো, যা স্পষ্ট আবরণী যার আছে। দ্বিতীয়ত হলো সে যত জটিল, যত পেঁচানো গোছানো থাকবে, যদি সাধারণ থেকে তাহলে এটা উন্নত মনে হবে। পাশাপাশি এটা যত বেশি একটা উন্নত জিনিস বলতে, কমপ্লেক্স বলতে আমরা কি বুঝি? যে এটা যত জটিল স্ট্রাকচার, যেমন এটা যত বেশি প্রোটিন, যত বেশি লিপিড, যত বেশি কম্পোনেন্ট থাকবে, এগুলোকে আমরা উন্নত মনে করতে পারি। তাহলে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে নিউক্লিয়াসটা কি আদি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কি পর্দা, এই দুটোর মধ্যে আমরা পার্থক্য শিখবো, তখন আমরা ভালোভাবে জানবো পর্দা আছে কি নাই, বিভিন্ন গঠন আছে কি নাই। এটাতে আছে, এগুলোর উপর নির্ভর করবে দুই প্রকার, এক আদি কোষ বা আদিকেন্দ্রিক কোষ, ইংলিশ হচ্ছে প্রোক্যারিওটিক সেল। তাহলে এটা মনে রাখবা, প্রো ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, প্রো মানে আদি, তাহলে আদি নিউক্লিয়াস, ঠিক আছে? তেমনিভাবে প্রকৃত কোষ, প্রকৃত কেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক। তাহলে ইউক্যারিওটিক, ইউ মানে হলো নতুন, তাহলে প্রকৃত, তাহলে ইউক্যারিওটিক কোষে হচ্ছে প্রকৃত কোষ। উদাহরণ হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। আর আদিকেন্দ্রিক কোষের উদাহরণ তো তোমরা সবাই জানতে হবে, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। তোমাদেরকে আমি যখন বলি তখন তোমরা একটা আইডিয়া নিয়ে রাখো। তোমাদের বইটা কিন্তু এভাবে সাজানো আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ে ব্যাকটেরিয়া, চতুর্থ অধ্যায়ে আমরা শৈবাল ছত্রাক, চতুর্থ অধ্যায় হচ্ছে অণুজীব, তৃতীয় অধ্যায় হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, পরজীবী। এরপরে চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদের, পঞ্চম অধ্যায় হচ্ছে শৈবাল ছত্রাক। তাহলে এই যে চতুর্থ অধ্যায়, এগুলো এভাবে সাজানো আছে যে আস্তে আস্তে উন্নত হবে। ব্যাকটেরিয়া চতুর্থ অধ্যায় মানে প্রথম যেখান থেকে আমাদের শুরু হয়, এবং সায়ানো ব্যাকটেরিয়া, এটার অপর নাম নীলাভ সবুজ শৈবাল। এটার অপর নাম কি? নীলাভ সবুজ। এটা কিন্তু এক ধরনের শৈবাল আগে বলতো, এখন এটা বলে না। তোমরা সায়ানো ব্যাকটেরিয়া নামটা মনে রাখবা, তাহলে তোমাদের এটা আদিকেন্দ্রিক মনে হবে। এখানে ভাইরাস ইনক্লুডেড না। অনেকে আমাকে যে ভাইরাস ইনক্লুডেড না কেন? কারণ ভাইরাস কোষীয় না। সো ভাইরাস যেহেতু একটা অকোষীয়, বা আমরা ভাইরাসকে কোষের উপাদানগুলো থাকে না, সো এটাতে নিউক্লিয়াস, আদিকেন্দ্রিক, প্রকৃত কেন্দ্রিক এটা থাকার কোনো সুযোগ নাই। সো আমরা ভাইরাসকে এই পুরো ঘটনার জীবের সকল উদাহরণের মধ্যে আমরা ভাইরাসকে বের করে রাখবো, কারণ জীবের উপাদানগুলোর মধ্যে আমরা ভাইরাসকে আনি না। বুঝতে পেরেছো? কারণ ভাইরাস অকোষীয়, সেটা আমি অণুজীব অধ্যায়ে যখন পড়াবো তখন বলবো। প্রকৃত কেন্দ্রিক কোষ, সকল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এগুলি প্রকৃত কেন্দ্রিক। আর আদিকেন্দ্রিক হচ্ছে ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া। দুটো ক্লাসিফিকেশন আমাদের ক্লিয়ার হইল। এরপর আমাদের কিছু আসে, যেমন হ্যাপ্লয়েড কোষ, ডিপ্লয়েড কোষ, এরকমও কিছু আমাদেরকে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে? হ্যাপ্লয়েড কোষ, ডিপ্লয়েড কোষ। তো হ্যাপ্লয়েড কোষ আর ডিপ্লয়েড কোষ কোনগুলো? আমরা জানি হ্যাপ্লয়েড কোষ হলো যেগুলো 2n দিয়ে গঠিত, শুধু n, যেগুলোতে ক্রোমোজোম সংখ্যা n সংখ্যক, আর ক্রোমোজোম সংখ্যা 2n সংখ্যককে বলা হয় ডিপ্লয়েড। এখন এখানে একটা কথা, যে 2n, আমরা n-কে একক ধরছি। ধরো আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, আমরা এর মধ্যে একটা 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 করে নিলে আমরা দিলাম 23। আমরা এটাকে ধরছি n, আর প্রকৃত কোষে এটাকে ধরছি 2n। বুঝতে পেরেছ? এটা এমন না যে n মানে এত আর n মানে এত, ব্যাপারটা এরকম কোনো জিনিস নেই। আমরা জাস্ট বোঝানোর জন্য বলি। তাহলে দেহ কোষে এটা হচ্ছে 2n, জনন কোষে এটা হচ্ছে n। তাহলে এটাতে যদি এক সেট থাকে আর এটা যদি 2 সেট থাকে, তাহলে ক্রোমোজোম 2 সেট থাকলেই এটা 2n বা ডিপ্লয়েড, আর এক সেট থাকলে এটা হচ্ছে হ্যাপ্লয়েড। শুক্রাণু এবং ডিম্বাণু এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড সেল, আর আমরা জানি দেহ কোষের এগুলো হচ্ছে ডিপ্লয়েড সেল। আশা করি আমাদের কনফিউশন যা ছিল সব কিছু ক্লিয়ার হয়ে গেল। এবার আসো বিশেষ কোষ, যেটা তোমাদের এই অধ্যায়ে নয়, অন্য অধ্যায়ে আছে অবশ্যই।
কিন্তু আমরা রিলেট করে পড়বো, তাহলে আমাদের মনে থাকবে। বিশেষ কোষগুলো হচ্ছে এক, বিভাজন ক্ষমতার ভিত্তিতে আমরা বলেছি, সেটা হলো বিভাজনক্ষম কোষ এবং অবিভাজনক্ষম কোষ। বিভাজনক্ষম মানে যারা বিভাজিত হতে পারে, যারা নতুন কোষ তৈরি করতে পারে, আর অবিভাজনক্ষম মানে যারা বিভাজিত হতে পারে না। খুবই ক্লিয়ার। এগুলোকে আমরা স্টেবল সেলও বলতে পারি, এই অবিভাজনক্ষম এটাকে। তাহলে বিভাজনক্ষম কোষ তো খুবই সহজ। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয় কোন কোষ? দেহকোষ। এটা আমরা সবাই জানি, ক্লিয়ার হয়ে যায় আমাদের জন্য। তাহলে দেহকোষ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? দেহকোষ। অন্যদিকে মায়োসিস এর মাধ্যমে কি উৎপন্ন হয়? জননকোষ, শুক্রাণু এবং ডিম্বাণু। মায়োসিসের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণু। অবিভাজিত কোষ হচ্ছে যে সকল কোষ একবার যদি পূর্ণাঙ্গ কোষ হয়ে যায়, ওরা আর নিজেরা কোষ তৈরি করতে পারে না, ওরা আর বিভাজিত হতে পারে না, ওরা সেলুলার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, ওরা স্টেম সেল থেকে, ওদের মাদার সেল থেকে ওরা হয়ে গেছে পূর্ণাঙ্গ রূপে, ওরা আর নতুন করে রূপান্তর করতে পারে না, নতুন কোনো কোষ তৈরি করতে পারে না। যেমন স্টেম সেল থেকে আমরা পড়ি, হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আমাদের বিভিন্ন রক্তকণিকা। তাহলে এরকম উদাহরণের একটা উদাহরণ হচ্ছে অবিভাজিত রক্তকণিকা। রক্তকণিকা, তাই না? এরকম উদাহরণের একটা হলো রক্তকণিকা। কেননা রক্তকণিকার ইয়েগুলো তুমি চিন্তা করো, এগুলো যখন একবার লোহিত রক্ত অনুচক্রিকা কিংবা শ্বেত রক্তকণিকা যখন রক্তে চলে আসে, তখন এরা আর বিভাজিত হতে পারে না। ঠিক আছে? স্পেশালি অনুচক্রিকার লোহিত রক্তকণিকা, এগুলো আমরা বলবো। অন্যদিকে আসো অবিভাজনক্ষম কোষের মধ্যে আরও কি উদাহরণ আছে। তাহলে প্রথমে আছে স্থায়ী কোষ। এগুলো কাদেরকে স্থায়ী কোষ বলে সেটা তোমরা একটু জেনে নিবা। স্থায়ী কোষ বলে এদেরকে কারণ মস্তিষ্কের স্নায়ু কোষ এবং হৃদযন্ত্রের কোষ এগুলো স্থায়ী কোষ। তো এগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, মারা যায়, এটা আর ফেরত আসবে না, এটা আর ঠিক হবে না। এই জন্য মস্তিষ্কে যদি তোমার কোনো কারণে কোষগুলো মারা যায়, ক্ষতি হয়ে যায়, হয়ে গিয়েছে, হৃদযন্ত্র যেমন আমাদের হার্ট অ্যাটাকের মাধ্যমে, মায়োকার্ডিয়াল ইনফার্কশনের মাধ্যমে আমাদের হার্টের মাসলগুলো নষ্ট হয়ে যায়, ওইটা নষ্ট হয়ে যায়, শেষ। এরপরে আর জাস্ট আমরা ওইটাকে যতটুকু পারি প্রোগ্রেস যেন না হয় সেই চেষ্টা করি, কিন্তু এর বাড়তে আমাদের কিছু করার নাই। তাহলে হৃদযন্ত্রের কোষ এগুলো। একইভাবে কিছু আছে জি ফেজ, মানে G0 ফেজ, এটা আমি কোষ বিভাজনের সময় পড়াবো। G0 ফেজ তোমরা জানো সাধারণত কোষ বিভাজনের ইন্টারফেস পর্যায়ে, এটার মধ্যে আছে আমাদের G1S G2 ফেজ। আর কিছু কিছু সেল আছে যেগুলো G0 ফেজ নামে এমন ফেজে চলে যায় যে এরা আর বিভাজিত হয় না। ইন্টারফেজের পরে তো বিভাজন পর্যায়ে, ওরা আর বিভাজিত হয় না, মাংসপেশির কোষ। তাহলে সামারি করি, বিভাজনক্ষম কোষ তো আমরা জানি দেহকোষ, জননকোষ। মায়োসিসের মাধ্যমে দেহকোষ, জননকোষ। মাইটোসিসের মাধ্যমে দেহকোষ, মায়োসিসের মাধ্যমে জননকোষ। আর অবিভাজিত কোষের মধ্যে আমাদের থাকবে এক হচ্ছে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তাহলে রক্তকণিকা এটা থাকবে আমাদের থাকবে মাংসপেশি। তাহলে আমাদের পেশিগুলো মাংসপেশি, আমাদের হৃদপেশি এটা থাকবে, আমাদের মস্তিষ্কের নিউরন। সো আমাদের মস্তিষ্ক এটা বলতে পারি আমরা, এটার কোষগুলো স্নায়ুকোষ। তাহলে আমাদের স্নায়ুকোষ, আমাদের পেশিকোষ, আমাদের রক্তকণিকা এগুলো বিভাজিত হতে পারে না। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। এখন দেখো আমরা তাহলে আদিকোষ সব কিছু কনসেপ্টগুলো ক্লিয়ার করছেন, এবং কিসের ভিত্তিতে সেটাও তোমাদেরকে জানতে। সারবৃত্তীয় কাজের ভিত্তিতে গেল, একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, আরেকটা হলো কোষ বিভাজনের ভিত্তিতে। এই কনসেপ্টটা আমরা শেষ করলাম। এবার একটু জোরে নিঃশ্বাস নাও, আমাদের কিন্তু অলরেডি একটা শেষ। তুমি যখন পড়াশোনা করবা, এই পোমোডোরো টেকনিক আমরা বলি না সবসময়, পোমোডোরো টেকনিক, ব্যাপারটা এরকম না। ব্যাপার হলো যে তোমাকে নিজের মতো করে পোমোডোরো টেকনিক বানাইতে হবে। আমি যেটা পছন্দ করি যে 40 মিনিট পড়ো, 10 মিনিট রিভাইজ দাও, 10 মিনিট চুপ থাকো। তাহলে এইভাবে তোমাকে কন্টিনিউ পড়ে যাইতে হবে, কেননা তোমার অধ্যায় কিন্তু অনেক বেশি, অনেক বেশি। বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর হচ্ছে হায়ার ম্যাথ, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে যদি এসবও পড়তে চাও, বিশাল কর্মযোগ্য, বিশাল পড়াশোনা। তাহলে সেই পড়াশোনা যদি তুমি ডেইলি 8-9 ঘন্টা 10 ঘন্টা না পড়ো, তাহলে কি কোনো দিন হবে? হবে না, কোনোভাবেই কাভার হবে না, কোনোভাবে ভালো রেজাল্ট করবে এটা আশা করতে পারো না। এই জন্য আমি বলবো প্রথমে যত বেশি পারো নিজেকে ফোর্স করো। প্রথম বছর বা শেষ সময়ে মেডিকেল অ্যাডমিশনের আগে যত বেশি পারো ফোর্স করো, যত বেশি। তোমার মেধা যতটুকুই থাকুক, তুমি নিজেকে সর্বোচ্চ পুশ করে বলো, এতটুকু পর্যায়ে পুশ করে বলো যে না আমি পড়েছি ভাই, আমি আমার জীবনের সেরা পড়াটা দিয়েছি,
এটা আমি তোমাদের কাছ থেকে চাই। না হলে তুমি যদি আফসোস করো, মেডিকেল অ্যাডমিশন তোমার আফসোস দেখবে না। বি কেয়ারফুল। বিশেষ কোষের আরেকটা আমরা আছি স্টেম কোষ। স্টেম কোষ নামটা আমরা শুনি, অনেক সময় ভালোভাবে বুঝি না। স্টেম কোষ হচ্ছে আমাদের প্রথম দিকে তৈরি হওয়া এমন এক ধরনের কোষ যা পরিণত যে কোনো ধরনের কোষে তৈরি হওয়া সম্ভব। যেমন আমরা পড়েছি না হাইড্রার ক্ষেত্রে, পড়বো না হলে না পড়ে থাকলে ইন্টারস্টিশিয়াল কোষ, যে ওদের টোটিপটেন্ট ক্ষমতা আছে, অর্থাৎ ওরা নিজে থেকে পুরো বডি তৈরি করতে পারতো এবং ওরা বিভিন্ন কোষে রূপান্তরিত হয়। ও দেহ আবরণী কোষে রূপান্তরিত হয়, যে কোনো কোষ নষ্ট হয়ে গেলে নিউরোসাইট এটা নষ্ট হয়ে গেলে ওইটাতে রূপান্তরিত হয়। ঠিক একই জিনিস এই জায়গাটাতে। স্টেম সেল হচ্ছে আমাদের দেহে থাকে এমন কিছু কোষ যেগুলো নানা ধরনের কোষে রূপান্তরিত হয়। সো এগুলো যে কোষ অঙ্গে থাকে বেশি, ওগুলোর হিলিং পাওয়ার বেশি। ওগুলো যদি নষ্ট হয় ওগুলো আবার রিগ্রো করে আবার আগের জায়গায় ফিরে আসতে পারে, আবার আগের জায়গায় কি আমাদের ওই অঙ্গের পুনর্জন্ম ক্ষমতা বেশি। এরকম উদাহরণ তাহলে আমরা দিতে চাই। একটা হচ্ছে ভ্রূণ স্টেম সেল। তাহলে ভ্রূণ স্টেম সেল যখন ভ্রূণে থাকে বাচ্চা মানুষ, তখন ওর সেলুলার ডিফারেন্সিয়েশন প্রয়োজন, তখন ওর রক্তকণিকা তৈরি হওয়া প্রয়োজন, হার্টের মাসল তৈরি হওয়া প্রয়োজন, বিভিন্ন টিস্যু তৈরি হওয়া প্রয়োজন, অস্থি তৈরি হওয়া প্রয়োজন। এগুলোর ক্ষেত্রে স্টেম সেল সাহায্য করে বিভিন্ন ধরনের কোষে রূপান্তরিত হতে। স্টেম সেল রক্তকণিকার দিকে যাবে, স্টেম সেল মাংসপেশির দিকে যাবে, স্টেম সেল অস্থির দিকে যাবে, অস্টিওসাইট তৈরি করবে, ঠিক আছে, এইরকম। আর প্রাপ্তবয়স্ক, একদম প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কিছু কিছু স্থানে, যেমন হাড় অস্থিমজ্জা ইত্যাদিতে এটা থাকে। তাহলে হাড়, রক্ত, মস্তিষ্ক, আরেকটা বলবো আমরা আমাদের আরেকটা অঙ্গের মধ্যে লিভারের বাংলায় কি, যকৃৎ, এটাও বলবো। ওকে, তাহলে এগুলোতে কি থাকে, স্টেম সেল থাকে। হাড়, যেমন তোমাদের হাড় বাংলা খুব সহজে জোড়া লেগে যায়, খুব ইজি, অত কঠিন কিছু না যদি ঠিকমতো করা হয়। রক্ত তো যায় আসে, রক্ত তৈরি হয় বোন ম্যারো থেকে, বোন ম্যারোর হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে। রক্ত তৈরি হয় কোথায়, বোন ম্যারোতে থাকা হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে। সো ওইটা থেকেই ডিফারেন্সিয়েশন হয়ে আসে। আমাদের মস্তিষ্কে টুকটাক, এটা মস্তিষ্কের ইয়েগুলো না কিন্তু, বুঝতে পেরেছো, মেইন নিউরন না কিন্তু। এবার আসো, তাহলে এই হচ্ছে আমাদের গেল। এখন এটার কাজ কি, তাহলে বিভিন্ন কোষ পুনরুৎপাদন এবং মেরামত করতে পারে ও চাইলে যে কোনো ইয়েতে। সো এই জন্য কারো যদি লিভারের সমস্যা হয়, যকৃৎ অর্ধেক কেটে ফেললে এটা আবার ঠিক জায়গায় চলে আসে। এদের রিজেনারেশন পাওয়ার খুব বেশি এটাতে স্টেম সেলের উপস্থিতি থাকার কারণে। এটাকে আমরা বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করি, যেমন ক্যান্সারে ব্যবহার করতে পারি। কারো যদি সমস্যা হয়, কারো হার্ট ডিজিজ হলে আমরা এটা পড়বো আধুনিক ইয়েতে, হার্ট ডিজিজ রক্ত অধ্যায়ে, যে হার্ট ডিজিজ আমরা কিভাবে স্টেম সেল দিই। এবং অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে অনেক সময় এই স্টেম সেল ব্যবহার করা হয়। তাহলে ক্যান্সার, হার্ট ডিজিজ এবং অঙ্গ প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ ইয়েতে স্টেম সেল ব্যবহার করা। বইয়ে এটা লেখা আছে হালকা করে, তারপরও ভাইয়া গুছাই দিলাম। তোমাদের আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কনফিউশন থাকার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছ? এবার আসো আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য সম্পর্কে জানবো। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ কিন্তু একরকম না। তাহলে এইটার আমরা পার্থক্যটা একটু ভালো করে জানতে হবে। এটা কিন্তু আমরা পার্থক্যের মধ্যে বলি নাই, বিভাজনে বলি নাই, দরকার পড়ে না, তাই না? কেন? কারণ আমরা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ আলাদা করে দেখাচ্ছি। উদ্ভিদ কোষের বড় বৈশিষ্ট্য, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন সহ অন্যান্য জায়গায় আসে, যে নিচের কোনটি প্রাণী কোষের বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য নয়। যখন এরকম পার্থক্য দেখবা, মেডিকেলে যারা চান্স পেতেছ সেটা এরকম ভালো করে পড়বে এবং মাথায় এটা নিবা যে নিচের কোনটি এইটার বৈশিষ্ট্য নয় আর নিচের কোনটি ওইটার বৈশিষ্ট্য নয়। যখন আসবে কোথায় মিক্স করলে আমি ফেল করবো বা পারবো না, সেগুলো খুঁজে বের করতে হবে। যেমন কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। কোষ প্রাচীর অনেক শক্ত হয়ে যায়, কাঠ। তাহলে আমাদের তো শরীর তাহলে এরকম শক্ত হয়ে যেত কাঠের মতো বা বেশ, তাই না? এরকম না আমাদের শরীরটা। তাহলে প্রাণী কোষগুলো সাধারণত কোষ প্রাচীর থাকে না, কেবলমাত্র প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, এটা উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষে থাকে। তাহলে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্রথম কথা, প্রাচীর থাকে না আমাদের শরীরে। সেকেন্ড হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কী জন্য কাজ করে? উদ্ভিদ ফটোসিনথেসিস করে, সালোক সংশ্লেষণ করে। সো উদ্ভিদের জন্য ক্লোরোপ্লাস্ট থাকা দরকার আছে। আমরা সালোক সংশ্লেষণ করি না, আমরা পরে বুঝি, তাই না? আমরা অন্যের ওপর নির্ভর করি, উদ্ভিদের ওপর খায়, প্রাণীর ওপর খায়, মেনলি উদ্ভিদই তো খাদ্য তৈরি করে, উৎপাদক। সো সেই হিসেবে আমরা এটা গ্রহণ করি না। সো আমাদের ক্লোরোপ্লাস্ট থাকার দরকার নেই, ঠিক আছে? তাহলে প্রাণী দেহে ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড,
কোনোটাই থাকে না। তাহলে এখানে ওর প্লাস্টিড থাকে, আমাদের এটা থাকে না, বা প্লাস্টিডেরই একটা নামই হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এটার একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা আমরা সামনে আসবে। সঞ্চিত উপাদান ওর ক্ষেত্রে হচ্ছে শ্বেতসার, কার্বোহাইড্রেট। আমরা কিন্তু কার্বোহাইড্রেট করি না, আমরা ফ্যাট করি, তাই না, ফ্যাট এরকম টাইপ। সো আমরা এমন জিনিস করি যেটা এর চেয়ে জটিল, এটা হলো গ্লাইকোজেন, ও করে শ্বেতসার। আমরা সঞ্চিত কার্বোহাইড্রেট হিসেবে করি কি, গ্লাইকোজেন। কি করি, গ্লাইকোজেন। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ও করে শ্বেতসার, আমরা করি গ্লাইকোজেন, বা জীব করে গ্লাইকোজেন, তৈলাক্ত। সেন্ট্রিওল, উদ্ভিদ দেহে সেন্ট্রিওল থাকে না, এটা হচ্ছে প্রাণীদেহে। তাহলে প্রাণীদেহে যারা থাকে, প্রাণীদেহে একটা হচ্ছে সেন্ট্রিওল থাকে, যেটা উদ্ভিদ দেহে থাকে না বলে বলা হচ্ছে। তাহলে এটা গেল কথা। রেসপিরেশন প্রক্রিয়া, উদ্ভিদ ফটোসিনথেসিস দ্বারা খাদ্য তৈরি করে, আর সেলুলার রেসপিরেশনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয় আমাদের। তাহলে ও শক্তি উৎপাদন, ওরও কিন্তু রেসপিরেশন আছে, কিন্তু ও শক্তি উৎপন্ন করে প্রথমে ফটোসিনথেসিস দিয়ে, তারপর রেসপিরেশন। আর আমরা জাস্ট কোষে খাদ্য থাকে, কোষ খাদ্য শোষণ করে, আমরা সেটাকে রেসপিরেশন বা শোষণ করে খাদ্য তৈরি করি। তাহলে তোমাদের জন্য মেইনলি দুটি ইম্পর্টেন্ট, এক এটা পড়বা, কোষ প্রাচীর থাকে না, এটা তো পারবা, এটা এমনিতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, বাচ্চা মানুষ হইলো। এটা পারবা না, সঞ্চিত উপাদান শ্বেতসার, এটাতে গ্লাইকোজেন, এটা মনে রাখবা যে জটিল, এটা সরল বোঝানোর জন্য। সেন্ট্রিওলের ক্ষেত্রে এটা মনে রাখবা যে মানুষ সেন্ট্রি খায়, তাহলে মানুষ সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। ঠিক আছে, তুমি যদি দেখো একবার দুইবার মনে করো যে পরীক্ষায় কি আসবে, ধরো তুমি পরীক্ষা আসলে যে নিচের কোনটি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য নয়, তাহলে তুমি বুঝতে পারলা যে আসলে ধরো সেন্ট্রিওল থাকে, তাহলে উত্তর সেন্ট্রিওল থাকে না। আসতে পারলে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, উত্তর হচ্ছে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন নয়, এগুলোই মেডিকেলে দিবে। তো এই যে কথাটা তুমি বুঝতে পারলা, এটা যদি তুমি একবার এখন চিন্তা করছো না ব্যাস সাথে সাথে, এখন কি পরীক্ষা আসলে তুমি পারবা না, পারবা, কারণ যেটা চিন্তা করবা সেটা মনে থাকবে, যেটা চিন্তা করবা না সেটা মনে থাকে না। এটা কিন্তু মাথায় রাখবা, সব কিছু অনুভূতি যোগায় না, তাই না, যেই পড়াশোনা যেইটা তুমি অনুভূতির সাথে নিবা সেটা কিন্তু মনে থাকবে। এবার আসো আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্যগুলো আমাদের ধরে, তাহলে এখানেও তো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমাদের আসতে পারে, বোর্ড পরীক্ষায় বা কলেজে পরীক্ষা দিতে তো মাস্ট আসবে, এটা তো কোনো সন্দেহ না। সেটা হলো কোষের প্রকারভেদ, আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। ভাই একটা গ্রাফ দিয়ে দিচ্ছে, এটা তোমার বোঝার সুবিধার্থে। ডিএনএ এর ক্ষেত্রে আদিকোষের ডিএনএটা সরল বৃত্তাকার এরকম, আর প্রকৃত কোষের ডিএনএগুলো সূত্রাকার এরকম লম্বা। আদিকোষে এরকম ডিএনএও আছে, যেমন তোমরা প্লাজমিড পড়েছো ওই জায়গায়, কিন্তু এর ক্ষেত্রে এটা সূত্রাকার, যদিও সূত্রাকার কিন্তু এটা অনেক জটিল, পেঁচানো থাকে, ক্রোমাটিন তন্তু তৈরি করে, তোমরা সেটা জানো, কিন্তু এমনি সূত্রাকার, ও সূত্রাকার, ওর বৃত্তাকার। রাইবোজোমের ধরন, এটা আমরা রাইবোজোম এখনো পড়িনি, সামনে আসলে পড়বো। রাইবোজোম একটা অঙ্গাণুর নাম যেটা প্রোটিন তৈরি করে, সেটার ধরন হচ্ছে 80S উন্নতটা, 40S 60S বুঝাবো এইখানে গেলে, এখন দরকার নেই। আর এটা হচ্ছে 70S, তাহলে উন্নত রাইবোজোম এই দুই ধরনেরই হয়, 80S 70S। বলো তো মানুষ বা উন্নত কোষে কোনটা থাকবে, লেটেস্ট ভার্সন 80Sটা থাকবে, আর অনুন্নত হলে 70S থাকবে, আদি কোষে 70S। কোষ বিভাজন, প্রকৃত কোষে কোষ বিভাজন হচ্ছে মায়োসিস এবং মাইটোসিস, দেহকোষের জন্য মাইটোসিস আর জননকোষের জন্য মায়োসিস, আর ওদের জন্য আমরা জানি কোষ বিভাজন অ্যামাইটোসিস। এটাও আমরা কোষ বিভাজন অধ্যায়ে পড়বো, দেখছো বেসিকগুলো কত ক্লিয়ার হয়। তুমি যখন এখান থেকে পড়ে যাবা ওইখানে তোমার কত ফাস্ট যেতে পারবা, কেন তোমার অনেক ক্লিয়ার কনসেপ্ট। শ্বসন আমরা করি বা সাধারণ জীবই করে সবাত শ্বসন উন্নত, আর আদিকোষ করে অবাত শ্বসন। কি শ্বসন করে, অবাত শ্বসন, আমরা পড়েছি আদিকোষে হয় অবাত শ্বসন। তাহলে সবাত শ্বসন পেলাম, অবাত শ্বসন পেলাম, ঠিক আছে, এগুলো আমরা একটু জেনে রাখবো। এবার আসো তাহলে আর কি কি পার্থক্য আমরা বলতে পারি এই দুটোর মধ্যে। দেখো আদিকোষের মধ্যে দেখো মাইকোপ্লাজমা, মনেরা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এরা সবগুলোই কিন্তু আদিকোষের মধ্যে পড়ে। তাহলে আমরা আরও কিছু উদাহরণ জেনে নিলাম, তোমরা এইটা থেকে জেনে নিবা। এবং বাকি তো প্রকৃত কোষ আমরা জানি। এটা দেখো ডিএনএর মধ্যে আমরা জানি যে ডিএনএ একটি থাকলেও আমাদের প্রকৃত কোষে অনেকগুলো। হিস্টোন প্রোটিন এইটা থাকে না, এটা আমি ডিএনএর ডিএনএ ইয়েতে সামনে পড়াবো আমরা। হিস্টোন প্রোটিন একটা উন্নত প্রকৃত কোষে থাকে, হিস্টোন প্রোটিন ডিএনএর সাথে, আর ওর ক্ষেত্রে হিস্টোন প্রোটিন থাকে না। ওকে, আস্তে 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 শিখবো। আর একে বলা হয় নিউক্লিয়েড, যেহেতু ওর আবরণ নাই ওই অঞ্চলটাকে বলা হয় নিউক্লিয়েড, আর এর আবরণ আছে। সো এটার
নামই হচ্ছে নিউক্লিয়াস। আদিকোষের নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়েড। কারণ হলো নিউক্লিয়াসের মতো কিন্তু ওর বাউন্ডারি নাই চারপাশে, এর কিন্তু বাউন্ডারি আছে, আবরণ আছে। সো নিউক্লিয়াসের আবরণ আছে এর ক্ষেত্রে, ঠিক আছে, এটাও আমরা জানলাম। আরএনএ পলিমারেজ এটা লাগবে না, রাইবোজোম লাগবে, ইন্ট্রন এই জায়গাটাতে ওর ইন্ট্রন না, এগুলো আমরা ডিএনএ যখন পড়বো তখন আসবে, আস্তে আস্তে জাস্ট একবার দেখাই দিলাম একসাথে করে। এটা জানবা আদিকোষে অপেরন নামে জিনিস আছে, জিন প্রকাশের একক, প্রকৃত কোষে অপেরন বলি না আমরা, এটা বলি সিস্ট্রন। আচ্ছা, এটা বললাম। ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের সাথে সাথে এটা লাগবে না। বিভাজন অ্যামাইটোসিস বা দ্বিভাজন, এটার নাম কিন্তু আরেকটা নাম আছে, এটা তোমরা যে বাইনারি ফিশন বা দ্বিভাজন, বিভাজন বলে না, দ্বিভাজন বলে। মাইটোসিস এবং মায়োসিস এটা আমরা জানি। নিউক্লিয়াস অগঠিত আর ওইখানে সুগঠিত। দেখছো, আর একটু বেশি পড়তে চাইলে এরকম পড়তে পারো, আর কম পড়তে চাইলে আগের ইয়ে থেকে অল্প করে পড়তে পারো, যেটা তোমাদের ইচ্ছা। একটু অ্যাডভান্স পড়তে চাইলে এই পুরোটুকু তুমি একবার পড়লে, দুইবার পড়লে, তিনবার পড়লে মুখস্থ করার দরকার পড়ে না। তোমার পরীক্ষায় এমসিকিউ আসবে, তুমি সিকিউ লিখবা, মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখলেই তোমার মনে পড়ে যাবে। তুমি মনে করার চেষ্টা করো, সব কিছু মুখস্থ করে পারবা না। আসলে একটু প্র্যাকটিস করে ফেলি, কি বলো? এতক্ষণ ধরে পড়াশোনা করছি, একটু প্র্যাকটিস করে নিজেদেরকে দেখে নিই কী অবস্থা। পাশাপাশি এই প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে কিন্তু প্র্যাকটিস করতে পারবা। আমাদের অ্যাপে, আমাদের টেলিগ্রামে, যেখানেই চাও সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবা। সো অ্যাপে প্রত্যেকটা অধ্যায়ের কোয়েশ্চেন দেওয়া আছে, এখানে পড়াশোনা করেই একটু প্র্যাকটিস করবা, এখানে পড়াশোনা করেই একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটা তোমাদের কাজে লাগবে। অ্যাপ কই পাবো ভাইয়া? ফেসবুক ইয়েতে প্লে স্টোরে গিয়ে এই যে ডিএমসিয়ান একাডেমি এটা লিখে সার্চ দিলেই হবে, ডিএমসিয়ান একাডেমি। অথবা ভাইয়াকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ওই যে কর্নারে নাম্বার দেওয়া আছে, আমরা দিয়ে দিব সব কিছু, যে কোনো ব্যাপারে জানতে ওই যে ওইখানে নাম্বার দেওয়া আছে। প্র্যাকটিস দেখো, সবচেয়ে বড় কোষ কোনটি? উট পাখির ডিম, মানুষের নিউরন কোষ, তুলারাস এবং তাল গাছের রাস। তাহলে সবচেয়ে বড় কোষ কোনটি? এখন বলবা যে ভাইয়া এখানে তাহলে কি বোঝায় যে সবচেয়ে বড় কোষ? যদি এরকম বলে উত্তর হচ্ছে উট পাখির ডিম। লম্বায় যদি না বলে, আচ্ছা সবচেয়ে বড় কোষ বলতে আমরা উট পাখির ডিমকে বুঝবো। কেন লম্বায় বলতে হলে বলে দিতে হবে যে সবচেয়ে লম্বা কোষ কোনটি। যে লম্বায় বড় আমরা তাকে বলি না সবচেয়ে বড়, আমরা বলি লম্বা কোষ কোনটি। তাহলে লম্বা কোষ, এই জন্য আমরা এটা দিই নাই, ঠিক আছে? আর বাকিগুলো তো আছেই, তাহলে এগুলোও কিন্তু অনেক বড় বড় হতে পারে, এগুলো তালগাছের রাস সহ। বাট আমরা উট পাখির ডিম হচ্ছে আকারে সবচেয়ে বড় কোষ। সেকেন্ড হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনককে? রবার্ট হুক, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, কার্ল পি সোয়ানসন, রবার্টস। এখন তো পড়িয়ে দিয়েছি, এজন্য তোমাদের জন্য এগুলোই সহজ। যখন এটা মেডিকেল অ্যাডমিশন আসে তখন আর পারা যায় না, তাই না? সো তোমরা এগুলো প্র্যাকটিস করে করে নিজেরা করে ফেলবে এবং উত্তর খুঁজে ফেলবা। তাহলে আধুনিক কোষবিদ্যার জনককে? কার্ল পি সোয়ানসন। বাকিগুলোর ভাইয়া উত্তর বলার চেষ্টা করবো না, তোমরা এগুলো নিজে করে নিবা। প্রকৃত কোষের বৈশিষ্ট্য নিচের কোনটি? 9 লেখা আছে, 9 বৈশিষ্ট্য 9। আবরণী বৈশিষ্ট্য নিউক্লিয়াস, সূত্রাকার ডিএনএ, রাইবোজোম এইটিএস, বৃত্তাকার ডিএনএ। যেহেতু এটা বোঝা একটু সহজ, এগুলো মেডিকেল প্রশ্ন তো এগুলো সহজ। দেখো এইটা আর এইটা তো কমন, সূত্রাকার ডিএনএ আর বৃত্তাকার ডিএনএ, যেহেতু ডিএনএ নিয়ে এই দুইটা কথা, তার মানে এই দুটোর মধ্যে প্যাঁচ আছে, লেখা আছে বৈশিষ্ট্য 9। সো সঠিক উত্তর দিতে পারলে এতক্ষণ ধরে যা পড়াইছি সেটা মনে করবো যে পারছো, ঠিক আছে? বাকিগুলো প্র্যাকটিস করলে অ্যাপে উত্তর পেয়ে যাবে। আদিকোষের বৈশিষ্ট্য 9 কোনটি? এবার আসে আদিকোষের বৈশিষ্ট্য 9। তাহলে আবরণী বৈশিষ্ট্য নিউক্লিয়াস, অবাধ শোষণ, রাইবোজোম 70S, বৃত্তাকার ডিএনএ। তাহলে চিন্তা করো আদিকোষের মেইন বৈশিষ্ট্য 9 কোনটা? অবাধ শোষণ, রাইবোজোম 70S, বৃত্তাকার ডিএনএ, আবরণী বৈশিষ্ট্য নিউক্লিয়াস। একটু খোঁজার চেষ্টা করো, ভাই উত্তর বলে দিলে তো পারছই। তো আমি মনে করি যে তোমরা একটু চেষ্টা করো ভাইয়া, তো তোমরা পজ করে করে নিজেরা একটা উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে মানবদেহের সবচেয়ে লম্বা কোষ কোনটি? যেহেতু এগুলো কমন প্রশ্ন সেজন্য ভাইয়া উত্তর দিচ্ছি না, যেটা দেওয়াই আছে। মোটর, বাইপোলার, বৃহদান্ত্রের কোষ, সেন্সরি কোষ। সো অলরেডি তোমাদের বলে দিয়েছি যে সবচেয়ে লম্বা কোষ মানবদেহের মোটর নিউরন, এটা তোমরা পারতা এমনিতেই। প্রাণীকোষের বৈশিষ্ট্য 9 নিচের কোনটি? এই দেখো মেডিকেল এইরকম প্রশ্ন করে যে 9 এগুলো দিয়ে, ঠিক আছে, তোমাকে কনফিউশনে ফেলার জন্য। দেখো কি কি আছে? কোষ ঝিল্লি, কোষ গহ্বরহীন, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোসোম। তাহলে আমাদের প্রাণীকোষের বৈশিষ্ট্য 9 নিচের কোনটি? ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোসোম, কোষ গহ্বরহীন, কোষ ঝিল্লি। ধরো তুমি সঠিক উত্তর জানো না, কিন্তু তারপরেও তুমি উত্তর দিতে পারবা। ধরো তুমি কোষ গহ্বরহীন কি না এটা আমরা বলি নাই, এটা তুমি জানো না,
এটা উদ্ভিদ কোষে থাকে সাধারণত। তাহলে তুমি ধরো জানো না যে কোষ, এখানে লেখা আছে কোষ গহ্বরহীন, মানে কোষ গহ্বর নেই। আর ক্লোরোপ্লাস্ট, এখন তুমি যদি 100 ভাগ শিওর হয় ভাইয়া ক্লাস করে যে ভাই ক্লোরোপ্লাস্ট প্রাণী কোষের কোনোভাবে বৈশিষ্ট্য হতে পারে না, তাহলে কিন্তু তোমার উত্তর সঠিক হয়ে যায়, তোমার আর কনফিউশনে পড়া লাগে না। আর তুমি যদি 100 ভাগ শিওর না হয়, কেননা তুমি ওই যে এমনি এমনি দেখে আসছো রিডিং দিয়ে, ভালোভাবে এরকম কনসেপ্ট বুঝো নাই, এরকম গোছানো স্লাইডে পড়ো নাই, গোছানো কি তথ্যে ক্লাস করো নাই নোটে, তখন তুমি পারবা না বা তোমার কষ্ট হয়ে যাবে। ঠিক আছে না? এর পরবর্তী আসো তাহলে, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কোনটি? গ্লাইকোজেন, গ্লুকোজ, চর্বি, শ্বেতসার উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য। প্রাণী কোষের সঞ্চিত খাদ্য, দেখো একটা কোশ্চেন যখন পড়বা তখন আরেকটা কোশ্চেন তোমার এখন ইজিলি চলে আসবে, প্রাণী কোষের তাহলে কোনটা? উদ্ভিদ কোষের উদাহরণ, প্রাণী কোষের উদাহরণ দুটোই এখানে দেওয়া আছে, তোমরা খুঁজে বের করো কোনটা উদ্ভিদ কোষের কোনটা প্রাণী কোষের। উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য 9 নিচের কোনটি? কোষ প্রাচীর, বড় কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোসোম। তাহলে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য 9, আবারও লেখা আছে বৈশিষ্ট্য 9, দেখো তাহলে কোষ প্রাচীর, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোসোম। ক্লিয়ার হয়ে গেছে না প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্যটা এখন খুব সহজে? তাহলে সঠিক উত্তর পজ করে বলো, উত্তর হচ্ছে সেন্ট্রোসোম, সেটা তোমরা জানো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এতক্ষণ ধরে কোষ এবং কোষের শ্রেণীবিভাগ নিয়ে ক্লিয়ার কনসেপ্ট। আশা করি আমরা যদি আরেকটু সময় দিই, ভাইয়া যতক্ষণ পড়াইছি তোমার মুখস্থ অলরেডি হয়ে গিয়েছে, তারপরেও তুমি যখন মূল বইটা ধরবা আরেকটু আধা ঘন্টা সময় দিবা, হয়ে যাবে। এভাবে প্রতিদিন ভাইয়ার সাথে 2-3টা লেকচার করো, আধা ঘন্টা করে 1.5 ঘন্টা লেকচার করো, ক্লাসগুলো করো, কনসেপ্টগুলো ক্লিয়ার করো, দেখবা যে তোমার মেডিকেলে চান্স পাওয়া এগুলো কোনো ব্যাপার না। এবং এইচএসসি তো, এইচএসসির হিসাব দরকার নেই। আমি সকল শিক্ষার্থীকে বলি যে ভাইয়া যারা প্রজেক্ট ডিএমসিএনে থাকো, যারা মেডিকেল টার্গেট করো, এখন থেকে এইচএসসিতে A+ এটা তোমাদের বলে দেওয়া লাগবে না। তোমরা যেই লেভেলে পড়াশোনা করো এইচএসসির A+ তার অনেক নিচে। 3 মাস পড়লে এইচএসসিতে A+ চলে আসে। তুমি যদি প্রথম বছরের মধ্যে সিলেবাসটা শেষ করতে পারো, বা যাদের এখন শেষ বছর তারা যদি এখন শেষ পর্যন্ত গুছাই নিতে পারো, তাহলে দেখবে যে আর হতাশা থাকবে না, হতাশা কাটিয়ে একটা সুন্দর গোছানো রুটিনে পড়াশোনা করতে পারবা।